আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পিছনের ইয়া দেখেই বোঝা যাচ্ছে যে আমি মাহিনের রুমে আছি, কিন্তু আমার মনটা খুব খারাপ। আমার মাহিন পরীক্ষা দিয়ে আজকে নানির বাসায় চলে গেছে, বাসায় নেই। আমার বাসাটা একদম খালি, কারণ আমার বড় বাচ্চাটা তো এমনিতে একটু কম কথা বলে, চুপচাপ। এই ছোটোটা বাসায় থাকলে মনে হয় যে না, বাসায় লোকজন আছে। আর ছোটোটা যদি বাসায় না থাকে আমার মনে হয় যে বাসা একদম খালি। তো রুমটাই মাত্র গোছাতে এসে মনটা কেমন যেন ভার ভার হয়ে গেল। মনে হচ্ছে যে কতদিন মনে হয় বাসায় নাই। জাস্ট পরীক্ষা দিয়ে এসে দুপুরে কিন্তু লাঞ্চ করে তারপরে গেছে, তাই মনে হচ্ছে যে এরকম ফাঁকা ফাঁকা। তো যাই হোক, দিন যত যাবে একাকিত্ব বা ফাঁকা ফাঁকা ভাব তত বাড়বে, কমবে আর না। এটাই হয়তো স্বাভাবিক। এই মাত্র ফোন দিছিল, বললো যে আম্মু তুমি টেনশন করো না। ও তো খুব মানে কি বলবো, ধীর স্থির বাচ্চা, অনেক গোছায় কথা বলে। বললো আম্মু তোমার যদি মন খারাপ হয় তাহলে আমি চলে আসবো, আর তোমার যদি মন খারাপ না হয় তাহলে আমি কালকে সকালে আসতে চাই। তো বললাম যে আব্বু তুমি কালকে সকালেই আসো, আজকে না হয় নানির কাছে থাকো। তো এই হলো সন্ধ্যাকালীন অবস্থা। আমার বড় বাচ্চাটা বাসায় আছে। ওরা আবার কি মানে ইয়াটা বোঝে, ডিসিপ্লিনটা বোঝে, বা আম্মু একা থাকবো বাসায় বা আম্মুর খারাপ লাগবে, এই কারণে বড় বাচ্চাটা যখন যায়, ছোট বাচ্চা আমার কাছে থাকে, বড়টা বলে যায় যে আমি আসলে তুমি যাবা। এই যে উজ্জ্বল মাহিন ফিরলে হয়তো মিশন আবার যাবে। এরকম দুই ভাই একসাথে কখনো যে খুব একটা মানে বায়না করা, সেটা করে না। আর শরীরের কথা কি বলবো, হঠাৎ করে মনে হয় কি একটু অসুস্থ হয়ে গেলাম। মানে গতকাল পরশু তো বললাম যে এরকম পেট ব্যথা ছিল, উঠতে পারি নাই সারাদিন। আর গতকাল থেকে না ঘাড়ের পিছনে মনে হচ্ছে একটা ফোড়ার মতো উঠছে কিনা, পুরা ঘাড়টা এত পেন করতেছে। বিশেষ করে শুতে নিলে মানে প্রচণ্ড পরিমাণে হোঁচট লাগতেছে, মানে ইয়া করতে পারতেছে না। এইমাত্র ব্যথার ওষুধ এনে একটা খাইছি, দেখা যাক। এত আর্লি স্টেজে তো আর ডাক্তারের কাছে দৌড়ানো যায় না। আর যে আবহাওয়ার যে অবস্থা, এই অবস্থায় তো বাইরে থেকে মানে বাসা থেকে বের হওয়াটাই মনে হয় যে একটা অসহনীয় ব্যাপার হয়ে যায়। এই হলো অবস্থা। তো যাই হোক, মনের অবস্থা যে খুব ভালো তা না। আমি তো সবসময়, ওই যে অনেকে বলে যে আপনার ভিডিওগুলো একঘেয়েমি লাগে। একঘেয়েমি লাগে কেন, আমি তো সবসময় আসলে কি বলবো, মানে খুশির ব্যাপার, ভালো থাকার ব্যাপার, এগুলোই সবসময় শেয়ার করি, বা একই রকম দিনই কাটাই। এই কারণে খুব একটা মানে বৈচিত্র্য আসে না। এই তবে আসলে যে যেখানে আছে, যেভাবেই আছে, এক একজন এক এক রকম প্যারার মধ্যে আছে, এক এক রকম মানসিক কি বলবো যন্ত্রণার মধ্যে আছে। এই আমিও যে তার বাইরে থাকা তা না, বিভিন্ন রকম সমস্যা ফেস করতেছি। এই দেখা যায় যে বাসায়ও একটার পর একটা ঝামেলা লেগেই আছে, লেগেই আছে। তারপরেও আল্লাহ যেহেতু বলছে যে দিন শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ, আমিও তাই বলি দিন শেষে যে আলহামদুলিল্লাহ, ভালো কিছুর প্রত্যাশায়। এই সংসারে বলেন, জীবনে বলেন, সমস্যা থাকবে। সমস্যা ছাড়া মানুষ নাই। কারো হয়তো স্বামী নাই, কারো হয়তো সন্তান নাই, কারো হয়তো সন্তান কথা শোনে না, কারো হয়তো স্বামীর সমস্যা। এই সমস্যা সমস্যা থাকবেই। তারপরে মনে হয় কি যে নিজে একটু ভালো থাকলে আশেপাশের প্রত্যেকটা মানুষকে নিয়ে ভালো থাকা যায়। মানে আমরা কি বলবো, এই যে জুলাই বা আগস্টের 5 তারিখে যখন দেশ স্বাধীন হওয়া, দেশ স্বাধীন হওয়া মানুষ বলল, মানে সবাই বলল দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা মনে মনে ভাবলাম যে আল্লাহ না জানি কত পরিবর্তনে বা আসবে। কি বা হলো, কিছুই হলো না। হয়তো গুটি কয়েক মানুষ বা গুটি কয়েকশো মানুষের জীবনে একটু উলট পালট হলো, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ বা স্বাভাবিকভাবে জীবনযাপন করি, সাধারণ জীবনযাপন করি, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, তাদের জীবনের কি আসলে খুব একটা পরিবর্তন আসলো? আসলে তা না। আর আসলে আমার মনে হয় যে মানুষের জীবনে পরিবর্তনগুলো গড গিফটেডভাবে আসে। মানুষ চেষ্টা করে হয়তো 19 থেকে 20 করতে পারে, আমার ধারণা ভুলও হতে পারে, কিন্তু তার চেয়ে বেশি আমার মনে হয় যে মানুষ করতে পারে না। মানুষ স্বপ্ন দেখে, আশায় থাকে যে না এটা হবে সেটা হবে। আসলে যেটা গড গিফটেডভাবে নির্ধারিত সেটাই হলে মানুষের লাইফে ঘটে। আজকে বারবার ওই বর্ষা চৌধুরীর ভিডিওটা বারবার আসতেছিল চোখের সামনে, আর বললাম যে আহা, কত সুখের আশায় মানে বাচ্চা কাচ্চাকে বাবা দিবে দেখে সে বিয়ে করলো, বিয়ে করে এখন তার যা তা অবস্থা। তো এই তো জীবন। সে হয়তো টাকার সমস্যা ছিল না, বা কি বলবো, সমাজে প্রতিষ্ঠিত একজন মানুষ, তার কাছে মনে হয়েছে যে না, আমার একটা মানুষ হলে মনে হয় পূর্ণতা আসে, কিন্তু সেই পূর্ণতা যে কত বড় অপূর্ণতা হয়ে গেল এটা তো সে চিন্তা করে নাই। তার ভিডিও দেখে বারবার মনে হচ্ছিল যে আসলে এরকম একটা মানুষ দেখতেই বোঝা যাচ্ছে যে পাগল পাগল চেহারার একটা মানুষ। আমি তো একটু কথা এইভাবে বলি, তাকে যেরকম একটা মানুষ, যারা সমাজে প্রতিষ্ঠিত বলবো না, ইনফ্লুয়েন্সাররা যে একদম সবাই মানে যা তা, সবাই এডুকেটেড, একদম সবাই ব্যাকগ্রাউন্ড ভালো তা কিন্তু না। এই হয়তো কেউ মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে অনেক দ্রুত, বা যা ইচ্ছা তাই করে হোক বা যেভাবে হোক একটু দ্রুত ফোকাসে আসে, কেউ হয়তো ফোকাসে আসে না।
কিন্তু রাসেল মিয়ার কথা বলি যে বর্ষা চৌধুরী যাই হোক মানে কি বলবো, সমাজের শিক্ষিত বলি বা প্রতিষ্ঠিত বলে এরকম মানুষজনের সাথে চলাফেরা করে যদি মানুষের রুচির পরিবর্তন না হয়, মানে আমি একটু বিরক্তি হয়ে বলতেছি কেন, ওনার ভিডিওগুলো দেখতে আমার খুব বিরক্ত লাগতেছিল। উনি বারবার বলতেছিল যে আমি কি করছি, আমার সন্তানের বাবার জন্য আমি তিয়াকাকে বিয়ে করছি। আমার মনে হলো যে আহা, তুমি আর সন্তানের বাবা খুঁজে পেলে না, যে মানুষটার চেহারা দেখেই মনে হচ্ছে আল্লাহর প্রদত্ত, ঠিক আছে আল্লাহ সৃষ্টি করছে, তারপরেও কিন্তু ফেস ভ্যালু বলতে মানুষের একটা, কারণ মানুষের কর্মের বহিঃপ্রকাশটা তোর ফেসের মধ্যে আসবে, প্রত্যেকটা মানুষেরই। সুন্দর অসুন্দর বলে কথা না, পরিচ্ছন্ন বা পরিপাটি বলে একটা কথা কিন্তু সবসময় থাকে। এই দেখাই যাচ্ছে যে একটা পাগল পাগল টাইপের একটা মানুষ, তাকে বিয়ে করে সে তার সন্তানদের বাবা দিতে চাইছে। এই কি ধরনের মানে কি বলবো মেন্টালিটি আর কি ধরনের ভাবনা। তো এইটাই, সবার ভাবনার সাথে সবার ভাবনা মিলবে না, সবার আশার সাথে দেখা যায় যে চিন্তা ভাবনার সাথে পরের চিন্তা ভাবনা কখনোই মিলবে না, আকাশ পাতাল পার্থক্য থাকবে। সে কি জানছিল? তার আগের ভিডিওগুলো দেখলে আর এখনকার ভিডিওগুলো দেখলে মনে হয় যে রাত দিন তফাৎ। তো যাই হোক, এই দ্রুত পরিবর্তনকেও ভয় পাই, যে এখন কোনো কিছু হলো 2 মাস পর আবার আরেক রকম হয়ে গেল, এটাও চাই না, এটাকেও আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই। তো যাই হোক, সবাই একটু দোয়া করবেন, আমরা যে যেখানে আছি সবাই যেন একটু ভালো থাকি, শারীরিকভাবে যদি সুস্থ থাকি, মানসিকভাবে যদি একটু শান্তিতে থাকা যায়, তাহলে দেখা যায় বড় বড় সমস্যাও ওভারকাম করা যায়। আর যদি শারীরিকভাবে মানসিকভাবে আমরা অসুস্থ থাকি, তাহলে কোনো সমস্যায় আসলে ওভারকাম করা যায় না, খুব কষ্ট হয়ে যায় এরকম। তো যাই হোক, ছেলেদের দুই ছেলেরই পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে, তারা মেন্টালিভাবে একটু রিল্যাক্সে আছে। টিচাররা হয়তো 2-1 দিন পর থেকে আবার রেগুলার আসার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর সেই সাথে আমিও একটু সুস্থ হই, কারণ মানে শারীরিকভাবে 2-3 দিন হলো প্রচণ্ড পরিমাণে অসুস্থ, একটু ভালো লাগতেছে না। আমার বাসার সেকেন্ড খালাটা যে আসে, রুমা খালা, উনি তো একদম আমার বাসার ফ্যামিলি মেম্বারের মতো, দুজনই সকালবেলা জেনে আসেন। এখন উনি অবশ্য 2 বছর মনে হয় নাই আছে। আর হলো রুমা খালা যেটা পরে আসে, সেটা প্রায় অনেক বছর 5-7 বছরের বেশি হয়ে গেছে এরকম। তো উনি আমার বাসায় যখন না আসে না, মানে মনে হয় যে একটু খালি খালি লাগে, এবং কাজগুলোও যেমন কেমন যেন মনে হয় যে একটু পড়ে আছে ভাব। আর যেহেতু আমারও শরীর ভালো না, সব কিছু মিলে না মানে কেন যেন ভাল লাগতেছে না কোনো কিছু, সব কিছু মনে হচ্ছে যে গোছেও মনে হয় গোছানো হচ্ছে না এরকম। তো যাই হোক, এক জীবনে বেশি পরিবর্তন, কে বললাম না যে আমি তো একঘেয়েমি লাইফ লিড করি, একঘেয়েমি লাইফ থেকে একটু মানে নড়চড় হলেই আমার মনে হয় যে সেটার ইফেক্ট আমার সব কিছুতে পড়ে যায় এরকম। তো যাই হোক, খালারাও সুস্থ হয়ে চলে আসুক, ছেলেরাও আবার একটু ঘোরাফেরা করে রিল্যাক্স হয়ে তাদের আবার পড়াশোনার লাইফে ফিরে আসুক। এই ওর বাবাকে নিয়েও একটু টেনশনে আছি, সবাই দোয়া করবেন। সেও যে প্রবার জীবনে খুব একটা ভালো আছে তা না, এই সব কিছু মিলে একটা হজবরলর মধ্যে আছি। এই তারপরে আল্লাহর কাছে পানা চাচ্ছি যে আল্লাহ সব কিছু দিয়ে আল্লাহ যেন একটা সুষ্ঠু সমাধান দেয় এটা এরকম। কারণ আমার মনে হয় যে সব কিছুর জন্যই মানসিক সুস্থতাটা সবচেয়ে বেশি দরকার। তো যাই হোক, অনেক বড় বড় কথা বললাম, আজকে একটু গল্প করলাম এরকম। এই আর অবশ্যই ক্ষেত্রে আমি ওয়েদারের কথা বলবো, সারাটা দিন ঝুম বৃষ্টি। আমার যদি মন খারাপ থাকে, তার মধ্যে যদি মনে হয় বৃষ্টি আসে, আমার মনে হয় যে আমার মন খারাপের সাথে মনে হয় আমি কাঁদতেছি বৃষ্টি দেখে, এই একটা অবস্থা। তো যাই হোক, আজকে সারাটা দিন আমার শারীরিক অসুস্থতা এবং মানসিকভাবে কেমন যেন একটু দুর্বলতাটা নিয়েই সারাদিন গেল। তো যাই হোক, আগামী দিনের ভালো প্রত্যাশায় আজকে না হয় বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশায় বুক বাঁধবেন, কখনো হতাশ হবেন না। এই আমার কথা হলো এইটা যে আমি বড় বড় সমস্যা ফেস করছি, অনেক বড় বড় সমস্যার মধ্যে দিয়ে এখনও যাচ্ছি, কিন্তু হতাশ যদি হন তাহলে দেখা যাবে যে কোনো কিছু ওভারকাম করতে পারবেন না। আর আমার জন্য সেটা দোয়া করবেন, আমি যেন আমার কনফিডেন্স লেভেলটা সবসময় হাই রাখতে পারি। আর হ্যাঁ, কোনোদিন যদি সময় আসে, সুযোগ আসে, এখন যে আমি যে কথাগুলো বলতেছি না বা যে কথাগুলো আংশিক বলতেছি, সেগুলো হয়তো আল্লাহ যদি কোনোদিন ক্লিয়ার করার সুযোগ দেয়, যেহেতু ইউটিউব করি, ইউটিউবের মাধ্যমে আমার যে কজনে ভিডিও দেখুক, আমি এই ইউটিউবের জন্য কিছু করতে পারতেছি না, এদিকে যে আমি একটু মনোযোগ দিব, সেটার জন্য যে মানসিক একটা দরকার, সেটাও আমি পাচ্ছি না। যাই হোক, মানে চ্যানেল যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে, ভয় নাই, আস্তে আস্তে আগাই, সামনে অনেক সময় আছে। এই তো কত স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি, কত প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, কত দিনে দেখা যাচ্ছে যে আশায় বুক বাঁধতেছি, আবার হতাশাগ্রস্ত হচ্ছি, আবার দেখা যায় যে নিজেকে সাহস যোগায়। এই আমার ছেলে তো আমার 2টা ডানা, আমি সবসময় বলছি যে ওদের ডানায় ভর করে আবার সেই 1000 মাইল পাড়ি দেওয়ার স্বপ্ন দেখতেছি। এগুলো যদি কোনো দিন সুযোগ আসে, মানে শেয়ার করব, তখন হয়তো বুঝতে পারবেন যে না, আসলে একঘেয়েমি জীবনটা বা এত হাসি মুখে ইন্ট্রো দিত যে মানুষটা, সে মানুষটার মধ্যে দিয়েও কত ঝড় গেছে।
কত ঝাপটা গেছে, তারপরে প্রতিদিন মানে হাসি মুখে সবার সাথে কথা বুঝতে দিন পার করছি। চোখের পানিতে কখনো বালিশ ভিজাই নাই, বাচ্চাদের কখনো বুঝতে দেই নাই, বা আমার যারা ভিডিওটা দেখে তাদেরকেও বুঝতে দেই নাই। কারণ এগুলো জীবনের একটা পার্ট। একটা সময় ভালো থাকবে মানুষ, একটা সময় সুখে থাকবে, একটা সময় চিন্তায় থাকবে, একটা সময় দেখা যাবে যে নিশ্চিন্তে সে ঘুমাবে। এটাই মনে হয় লাইফ, এটাই হলো জীবন। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।